আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো প্রাকৃতিক ভূগোলের নীতিসমূহ। এই চ্যাপ্টারের ছোট্ট একটি অংশ, সমুদ্রবক্ষের বিস্তৃতি বা সি ফ্লোর স্প্রেডিং। এটি জিওগ্রাফির ক্লাস 11-এর একটি চ্যাপ্টার। চলো তাহলে শুরু করা যাক। আজকে আমরা যেই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্ব। এখানে তোমরা দেখতে পাচ্ছ থিওরি অফ সি ফ্লোর স্প্রেডিং। আমরা শুরু থেকে শুরু করি। দেখো, আমাদের এখানে প্রথমেই রয়েছে পটভূমি। বলছে যে এই ওয়েগনারের মহাদেশীয় সঞ্চরণ তত্ত্ব ও আর্থার হোমসের তাপীয় পরিচলন স্রোত তত্ত্বের পরিপ্রেক্ষিতে হ্যারি হ্যামস হেস এই তত্ত্বটি প্রথম প্রস্তাব করেন। অর্থাৎ এই যে হ্যারি হেস এই তত্ত্বটি প্রথম নিয়ে আসেন, ঠিক আছে? তাহলে সি ফ্লোর স্প্রেডিং, যদি বলে যে সি ফ্লোর স্প্রেডিং এই তত্ত্বটি কে নিয়ে আসেন, তাহলে তোমাদেরকে বলতে হবে হ্যারি হেস, ঠিক আছে? এরপরে দেখি আমরা গবেষণা ও প্রকাশনা। 1950-এর দশকে মহাসাগর তলদেশ নিয়ে গবেষণা করেন। 1960 সালের দিকে তিনি প্রথম সমুদ্রবক্ষের অনুভূমিক বিস্তার সম্পর্কে মত প্রকাশ করেন। 1962 সালে তার হিস্ট্রি অফ ওশান বেসিন এই গ্রন্থে এই তত্ত্বটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। তাহলে পরে 1962 সালে তার যে বই হিস্ট্রি অফ ওশান বেসিন, এই হিস্ট্রি অফ ওশান বেসিনের তিনি কিন্তু প্রথম এগুলি উল্লেখ করেন, তাই না? তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি যে এই বইয়ের মধ্যেই কিন্তু প্রথম তিনি তার এই গবেষণা যে মূল বিষয় সেটি হচ্ছে সমুদ্রবক্ষের বিস্তৃতি নিয়ে আলোচনা করেন 1962 সালে। আচ্ছা, এবারে জানতে হবে আমাদের যে এটি আসলে কি, বিষয়টি কি, তাই না? মূল বক্তব্য দেখো, এখানে বলেছে যে মধ্য মহাসাগরীয় শৈলশিরা বা মিড ওশেনিক রিজ বরাবর সমুদ্রবক্ষের অনুভূমিক বিস্তার ঘটে। নতুন গঠন হওয়া লাভা ধীরে ধীরে পুরনো সমুদ্রতলকে সরিয়ে দেয়। টেকটনিক প্লেটগুলিরও গতির পরিবর্তন কারণ ব্যাখ্যা করতে সাহায্য করে। আচ্ছা, এবারে একটু বুঝে নেওয়া যাক আসলে বিষয়টি কি। দেখো, আমাদের সমুদ্রের নিচে কিন্তু ধীরে ধীরে, এই ছবিটিতে একটু লক্ষ্য করো তোমরা, আমাদের সমুদ্রের ঠিক নিচে এটি হচ্ছে সমুদ্রের তলদেশ, ঠিক আছে? এই সমুদ্রের তলদেশের মাঝখান দিয়ে যখন ম্যাগমা বাইরে বেরিয়ে আসে, তখন এইভাবে বাইরে বেরিয়ে আসার ফলে কি হয়, ম্যাগমা এই জায়গাটার মধ্যে ম্যাগমা চলে আসে। এই জায়গাটার মধ্যে কি হয়ে যায়, ম্যাগমা চলে আসে। আর এই ম্যাগমা কি করে, এই পাশের জায়গাগুলোকে চাপ দেয়, এইভাবে চাপ দেয়, পার্শ্বচাপ দেয়। পার্শ্বচাপ দেওয়ার ফলে এই জায়গাগুলো পরস্পরের থেকে দূরে সরে যায়। এটাকে যদি আমি এ বলি আর এই অংশটাকে আমি যদি বি বলি, তাহলে এ অংশ আর বি অংশ পরস্পরের থেকে দূরে সরে আসে। যেহেতু দূরে সরে যায় আর মাঝখানে জায়গাটা ফিল আপ হয়ে যায় কি দিয়ে, ভর্তি হয়ে যায় কি দিয়ে, এই যেখান থেকে বেরিয়ে আসা ম্যাগমা, যা পরবর্তীতে লাভা রূপে এখানে জমাট হয়ে যায়। তাহলে এই টোটাল জায়গাটা কে ভরাট করে, লাভা। দেখো পরের ছবিতে, যে 3 নাম্বার ছবি, এটাকে আমরা 1 নাম্বার ছবি বলছি, এটাকে 2 নাম্বার ছবি বলছি, এবার এটাকে 3 নাম্বার ছবি বলছি। এই 3 নাম্বার ছবিতে একটু দেখো, এখানে আগে যে আমাদের তলদেশ ছিল সেটা কিন্তু মোটামুটি এতটা ছিল, কিন্তু পরবর্তীতে বেশ মোটামুটি এতটা হয়ে গেল। কিন্তু এখন দেখো এই যে এতটা, তাই না? দেখো কতটা বেড়ে গেছে। তাহলে এই যে মাঝখানে যে গ্যাপটা তৈরি হলো, এই মাঝখানে গ্যাপটাকে ফিল আপ করলো এই যে এখান থেকে উঠে আসা ম্যাগমা, এখান থেকে উঠে আসা ম্যাগমা। তাহলে আমরা বুঝতে পারছি যে আগে সমুদ্রের যে বক্ষ সেটা কিন্তু অনেক ছোট ছিল। আমরা একটু মুছে দিই এখান থেকে, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। তাহলে পরে আমরা দেখলাম যে এই যে জায়গাটা, এটা আগে ছোট ছিল, পরবর্তীতে একটু বড় হয়ে গেল, তারপরে আরো বড় হয়ে গেল। তাহলে এখান থেকে এই 3টে ছবি থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে দুটো পাত, এ পাত ও বি পাত, দুটো যখন মাঝখান থেকে সরে যায় এবং সেখানে ম্যাগমা লাভা রূপে যখন বেরিয়ে আসে, তখন সেই জায়গাটা ফিল আপ করে দেয় আর ধীরে ধীরে করে সমুদ্রবক্ষের বিস্তৃতি ঘটে। এখানে একটি
অংশ যেটা এই যে গুরুত্ব, বলছে যে ওয়েগনারের মহাদেশীয় সঞ্চরণ তত্ত্ব যে রয়েছে সেটা কিন্তু এই তত্ত্বটিকে সাপোর্ট করে, ঠিক আছে। এছাড়াও প্লেট টেকটনিক তত্ত্ব যে রয়েছে সেটাও এটাকে সাপোর্ট করে। এইভাবে বিভিন্ন তত্ত্বগুলো এই সি ফ্লোর স্প্রেডিংকে কিন্তু সমর্থন করেছিল। তাহলে আমরা এই অংশ থেকে কিছু জিনিস জানতে পারলাম। এক, যে এই গবেষণাটি 1962 সালে হিস্ট্রি অফ ওশান বেসিনে প্রকাশিত হয়। আর এখানে যে প্লেটগুলো পরস্পর পরস্পর থেকে দূরে সরে যায় এবং মাঝখানে লাভা এসে সেই জায়গাটিকে ভরাট করে দেয়, এর ফলে সমুদ্র বক্ষের বিস্তৃতি ঘটে। আর ওয়েগনারের যে মহাদেশীয় সঞ্চালন তত্ত্ব এটাকে সমর্থন করে, প্লেট টেকটনিক তত্ত্ব ও একে কিন্তু সমর্থন করে। পরবর্তী অংশে চলে আসি। এখানে কি বলেছে না, সমুদ্র বক্ষের বিস্তৃতির তত্ত্ব। একই জিনিস আবার বলেছে, দেখো ভূগর্ভস্থ উষ্ণ পরিচলন স্রোত। পরিচলন স্রোতটা একটু আমাদের বুঝতে হবে। আমি একটা ছবি তৈরির মধ্য দিয়ে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। খুব সুন্দর হলো না, একটু ভালোভাবে তৈরি করার চেষ্টা করি। মনে করো এটা হাঁড়ি, জলের হাঁড়ি, এদিক দিয়ে আমরা আগুন দিচ্ছি। যখন জল গরম হয় তখন কি হয়, এই যে তলদেশের যে ঠান্ডা জল সেটা গরম হয়, গরম হয়ে ধীরে 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 উপরের দিকে উঠে আসে, কারণ আমরা জানি গরম জল হালকা এবং উপরের দিকে উঠে আসে। এইভাবে যখন আরেকটু গরম জল উপরের দিকে উঠে আসে এবং তারা হিটটাকে রিলিজ করে দেয়, ছেড়ে দেয়, এবং এই ঠান্ডা জল এবার ঠান্ডা হয়ে ধীরে ধীরে কিন্তু এটা আবার নিচের দিকে নেমে আসে, আর এদিক থেকে কিন্তু আবার সেটা নিচের দিকে নেমে আসে। তাহলে এইভাবে সমস্ত জলটা গরম হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম, একটা এইভাবে জলটা উপরে ওঠে, ঠান্ডা হয়, আবার নিচের দিকে নেমে আসে। আবার এখান থেকে জল উপরে ওঠে, গরম হয়ে ঠান্ডা হয়, ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে। এইভাবে যে চক্রটা চলতে থাকে তরল পদার্থে, তাকে বলা হয় পরিচলন স্রোত। আর এটা কোথায় হয় না, ভূগর্ভ স্থানে, এই যে ভূগর্ভে যেখানে ম্যাগমা রয়েছে সেখানে এই পরিচলন স্রোত দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবারে বলছে যে এই যে পরিচলন স্রোতের ফলে কি মহাসাগরীয় তলদেশের যে ভূত্বক, মহাসাগরীয় ত্বকের নিচে যে ভূত্বক সেখানে কিন্তু প্রচন্ড জোরে আঘাত করে। এর ফলে ভূত্বক গলে গিয়ে ফাটল সৃষ্টি হয়। তাহলে এখানে দেখো, এই যে বারবার করে এসে ধাক্কা মারছে, বারবার করে এসে ধাক্কা মারছে, তার ফলে ফাটলের সৃষ্টি হল, তাই না। ফাটলের ফলে সেই জায়গাটা কি হয়, ফাটল বরাবর লাভা নির্গত হয়ে মধ্য মহাসাগরীয় শৈলশিরা তৈরি হয়। তাহলে এই লাভা বাইরে বেরিয়ে এসে সেখানে কি তৈরি হয়, মহাসাগরীয় শৈলশিরা। শৈলশিরা কাকে বলছে, যখন এইভাবে একটা লাইন বরাবর ম্যাগমা বাইরে বেরিয়ে আসছে আর এখানটায় ছোট ছোট পাহাড়ের রাশি তৈরি হয়, তখন তাকে বলা হয় শৈল শিরা। শৈল মানে পাহাড়, শিরা মানে একসাথে অনেকগুলো পাহাড় যদি পাশাপাশি থাকে তখন তাকে শিরা বলা হয়। পরবর্তীতে চলে আসি, ক্রমাগত লাভা নির্গমনের ফলে নতুন মহাসাগরীয় ত্বক গঠিত হয় এবং ধীরে ধীরে দুদিকে সঞ্চারিত হয়। তাহলে এখানে দেখতেই পাচ্ছ, লাভা এই জায়গাটিকে ক্যাপচার করে নিচ্ছে, দখল করে নিচ্ছে, আর যে ভূত্বক গুলো রয়েছে, এটাকে এ ভূত্বক, এটাকে বি ভূত্বক বলি, তাহলে এরা কিন্তু ধীরে ধীরে নিজের জায়গা থেকে সরে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ আরো দূরে সরে গেছে ভূত্বকটি, আর মাঝখানে টোটাল জায়গাটা এই সমুদ্রের তলদেশ সেটাকে ক্যাপচার করে নিয়েছে, দখল করে নিয়েছে। এবারে চলে আসি, প্রতিটি মহাসাগরে এইভাবে নতুন ভূত্বক সৃষ্টি হয়ে সমুদ্র বক্ষের বিস্তৃতি ঘটে। তাহলে বুঝতে পারলে, একদম পরিষ্কার হয়ে গেল বিষয়টা। এবারে চলে আসি পরবর্তীতে। বলছে যে এই যে সমুদ্র বক্ষের যে বিস্তৃতি ঘটে, তাহলে আমাদের কাছে কি কি প্রমাণ আছে সেটা তো আমাদের জানতে হবে। শুধু বইয়ে বলছে আর আমরা সেটা মেনে নেবো তা তো নয়, আমাদের কিছু প্রমাণ দিতে হবে। চলো দেখি কিছু প্রমাণ রয়েছে। যেমন মধ্য মধ্য মহাসাগরীয় শৈলশিরা, যেমন আটলান্টিকে রয়েছে মধ্য আটলান্টিক শৈলশিরা, ঠিক সেরকমই সমুদ্রের তলদেশে দীর্ঘ শৈলশিরার অস্তিত্ব পাওয়া যায়, যা নতুন ভূত্বকের সৃষ্টি করে। তাহলে পরে এই যে শৈলশিরা তৈরি হয়েছে, তার মানে কি আগে ছিল না, এখন তৈরি হয়েছে। তাহলে নিশ্চয়ই সেই জায়গাটা নতুনভাবে তৈরি হয়েছে, আগে ছিল না যেহেতু, তাহলে সেটা একটা প্রমাণ যে সমুদ্রবক্ষের বিস্তার ঘটে। নেক্সট চলে আসি, ভূত্বকের বয়স। মধ্য মহাসাগরীয় শৈলশিরার কাছাকাছি নবীন ভূত্বক দেখা দেয়, কিন্তু মহাসাগরের প্রান্তের দিকে প্রাচীন ভূত্বক দেখতে পাওয়া যায়।
এর থেকেও প্রমাণিত হয় যে সমুদ্রবক্ষের বিস্তৃতি ঘটছে। আচ্ছা, এবারে দেখি চৌম্বক মেরুর পরিবর্তনের প্রমাণ। সমুদ্রতলে পাথরের চৌম্বকীয় বৈশিষ্ট্য পর্যায়ক্রমে পাল্টেছে, যা নতুন ভূত্বকের নতুন ত্বক গঠনের নির্দেশটা দেয়। তাহলে এর থেকেও প্রমাণিত হয় যে সমুদ্রবক্ষের বিস্তৃতি ঘটছে। পরবর্তী চলে আসি, সেটা হচ্ছে ভূমিকম্প ও আগ্নেয়গিরির কার্যকলাপ। মধ্য মহাসাগরীয় শৈলশিরার এলাকায় বেশি ভূমিকম্প ও আগ্নেয়গিরি ও উদগীরণ ঘটে। তাহলে মধ্য মহাসাগরীয় এক্সকিউজ মি মধ্য মহাসাগরীয় শৈলশিরায় এলাকায় বেশি ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদগীরণ হয়। এর থেকেও আমরা বুঝতে পারি যে সেই জায়গাটি এ অংশটি বা বি অংশটি পরস্পর থেকে দূরে সরে যায় ভূমিকম্পের ফলে। তো এটাও কিন্তু সমুদ্রবক্ষের বিস্তৃতির ক্ষেত্রে একটা বড় প্রমাণ। ঠিক আছে, এছাড়া লাস্ট যেটা রয়েছে সেডিমেন্টের বেদ। মহাসাগরের একেবারে কেন্দ্রে সেডিমেন্টের স্তর কিন্তু খুব পাতলা, কিন্তু প্রান্তের দিকে পুরু, যা নতুন ত্বক সৃষ্টির ইঙ্গিত দেয়। তাহলে এই সমস্ত মোটামুটি 5টি আমাদের কাছে প্রমাণ রয়েছে, যার সাহায্যে আমরা বুঝতে পারি যে সমুদ্রবক্ষের বিস্তৃতি হচ্ছে। তাছাড়া এখন বর্তমানে বিভিন্ন রকম যন্ত্রের সাহায্যে সমুদ্রে জাহাজ নিয়ে যাওয়ার মধ্য দিয়েও আমরা রাডার সিস্টেমের মাধ্যমেও কিন্তু বুঝতে পারি, তাই না? বা সি ফ্লোর যে ম্যাপিং, এই টেকনোলজির সাহায্যেও আমরা বুঝতে পারি যে সমুদ্রবক্ষের বিস্তৃতি ধীরে ধীরে ঘটছে। এই চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলি খুব আসতে পারে, সেই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। সেগুলো হচ্ছে সমুদ্রবক্ষের বিস্তৃতি বলতে কি বোঝো তুমি? ঠিক আছে, এর সপক্ষে কিছু যুক্তি দাও। সমুদ্রবক্ষের বিস্তৃতির কারণগুলি কি কি? পুরাচুম্বকীয় তত্ত্ব কি? সমুদ্রবক্ষের বিস্তৃতি সমর্থনে গায়ট এর গভীরতা বৃদ্ধি অন্যতম প্রমাণ কেন? এটা একটা। সমুদ্রবক্ষের বিস্তৃতি তত্ত্বের মূল ভিত্তিগুলি কি কি? আর পুরাচুম্বকীয় অসঙ্গতি কিভাবে সমুদ্রবক্ষের বিস্তৃতির ধারণা দেয়? গায়ট বলতে কি বোঝো? এই সমস্ত প্রশ্নগুলি এই চ্যাপ্টার থেকে কিন্তু আসতে পারে। চলো তাহলে আজকে এতটুকুই। খুব ভালো থেকো, আর খুব ভালো রেখো সবাইকে। আজকের জন্য এখানেই। পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো।